Dear viewers, you are most welcome to my online class on biology. Today I discuss two very important bacterial diseases, bacterial blight of rice and cholera. I think this video will be helpful for you. Thanks to remain with me. Please like and comment. If you are new to my YouTube channel, please subscribe my channel. Let's move to main lecture. At first we discuss bacterial blight of rice. It is also known as leaf blight disease of rice, rice crescent disease or crescent disease. One of the most destructive diseases of rice in Asia, especially in the irrigated and rain-fed lowland areas, reduce 60% annual rice production in Asia. আমাদের আজকের আলোচনার মধ্যে আমরা যে রোগটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ধানের ধসা রোগ। এটি বাংলায় ধসা রোগ বলা হয়ে থাকে, ইংরেজিতে বলা হয় ব্লাইট। তো এটির আরো কিছু নাম রয়েছে, যেমন লিফ ব্লাইট অফ ডিজিজ অর্থাৎ পাতার ধসা রোগ বলা হয়, ধানের পাতার ধসা রোগ, রাইস ক্রিসেক ডিজিজ অথবা এটাকে ক্রিসেক ডিজিজও বলা হয়, ক্রিসেক রোগও বলা হয়ে থাকে। এটা এশিয়ার মধ্যে খুবই অন্যতম একটা ধ্বংসাত্মক রোগ উদ্ভিদের জন্য, এবং বিশেষ করে বলা হয়েছে যে ইরিগেটেড অ্যান্ড রেইন ফেড লোল্যান্ড এরিয়াস, অর্থাৎ যেই জায়গাগুলোতে পানি সেচ করা হয় এবং যেখানে বৃষ্টির পানি জমা হয়ে থাকে এলাকাগুলোতে এই রোগটি ধানের মধ্যে বেশি পরিমাণে দেখা যায়। রিডিউস 60% অ্যানুয়াল রাইস প্রোডাকশন ইন এশিয়া, অর্থাৎ এশিয়ার মধ্যে দেখা যায় যে এই কারণে ধানের উৎপাদন প্রায় 60% কমে যায়। অর্থাৎ এই রোগটি যখন হয় ধান গাছের মধ্যে, তখন দেখা যায় যে ধান যে ফলন যেটি আছে সেটি ভালো মতো হয় না এবং চিটা তৈরি হয়ে যায়, যার কারণে আমরা দেখি প্রায় ধানের উৎপাদন 60% পর্যন্ত, বার্ষিক ধানের উৎপাদন 60% পর্যন্ত হ্রাস পায়। Causal organism of rice blight disease. It is caused by bacterium Xanthomonas oryzae, PB oryzae, Ishiyama 1922, Swings et al. 1990. Its family Xanthomonaceae of phylum Proteobacteria. It is first discovered by Japanese farmers. Then it is discovered its causal agent bacterium is discovered by Takeshi 1908. It is rod shaped 1.2 into 0.3 to 0.5 millimicron, unicellular, generally unicellular, gram negative, having one flagella. It lives on seed and soil. It has alternative hosts. These alternative hosts are grasses, Liercia, Orizoides, Leptochloa, Dubia, Cyperus rotundus, Cyperus difformis, and wild rice, Oryza rufipogon, Oryza australiensis. তো এখানে আমরা দেখি যে ধানের যে ধসা রোগ, সেই ধসা রোগের জন্য দায়ী হচ্ছে একটি ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়াটির নাম হচ্ছে Xanthomonas oryzae, PB oryzae। এটি নামকরণ করেছিলেন ইশিয়ামা 1922 সালে এবং পরবর্তীকালে সুইংস এট অল এটির নতুন নাম করেন, এটার সাথে যে পিবি অরাইজি আছে সেইটি উনি যুক্ত করেন। এই ব্যাকটেরিয়াটি জ্যান্থোমোনাডেসি গোত্রের এবং এটির ফাইলাম বা পর্ব হচ্ছে প্রোটিওব্যাকটেরিয়া। এবং আমরা জানি এটি জাপানি যে কৃষকরা আছে তারা প্রথম এই রোগটি সম্পর্কে ধারণা দেন বা তারা এই রোগটি শনাক্ত করতে সক্ষম হন, এবং পরবর্তীকালে একজন জাপানি বিজ্ঞানী তাকেশি উনি মূলত এটার জন্য দায়ী ব্যাকটেরিয়াকে আবিষ্কার করেন 1908 সালে। এটা সাধারণত রড শেপ বা দণ্ডাকৃতির, এদের দৈর্ঘ্য হচ্ছে 1.2 মাইক্রোমিটার এবং প্রস্থ হচ্ছে 3.3 থেকে 0.5 মাইক্রোমিটার। এরা সাধারণত এককভাবে থাকতে পছন্দ করে, ইউনিসেলুলার অবশ্যই, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এবং এদের মধ্যে একটি মাত্র ফ্লাজেলা দেখা যায় এদের দেহের এক প্রান্তে। এদেরকে আমরা দেখি সিড অ্যান্ড সয়েল, এরা সাধারণত ধানের বীজের মাধ্যমে বেঁচে থাকে এবং মাটিতেও বেঁচে থাকতে পারে, যে ধানের যে আবাদি জমি সেই
জমির মাটিতে তারা বেঁচে থাকতে পারে। যখন ধান থাকে না তখন দেখা যায় যে তাদের কিছু বিকল্প হোস্ট বা বিকল্প পোষক দেহ রয়েছে, যেমন আশেপাশে যে আবাদি জমির আশেপাশে যেসব ঘাসগুলা জন্মায় সেই ঘাসের মধ্যে রয়েছে লিয়ার্সিয়া, ওরিজয়েডেস, লেপ্টোচুয়া ডিউডিয়া, সাইপেরাস রোটান্ডাস, সাইপেরাস ডাইফর্মিস, এসব ঘাসের মধ্যে এরা বেঁচে থাকতে পারে। এবং কিছু বন্য জাতের ধান রয়েছে যেমন অরাইজা রুফিবোগন, অরাইজা অস্ট্রালিয়েন্সিস, এসব বন্য ধানের মধ্যেও তারা বেঁচে থাকতে পারে। ট্রান্সমিশন অফ ব্যাকটেরিয়া, high temperature and humidity favors it, lateritic and alluvial soil, waterlogging condition, excessive use of nitrogen fertilizers from tillering stage to maximum tillering stage, growing of crop under shade, pruning of leaves at the time of transplanting. তো এখানে আমরা দায়ী জীবাণুটি বা দায়ী ব্যাকটেরিয়ার বিকাশ বা বিস্তার কিভাবে ঘটে বা কোন ওয়েদারে সাধারণত তারা বেশি পরিমাণে ছড়ায় সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাই টেম্পারেচার, অর্থাৎ 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বাতাসে যদি আর্দ্রতার পরিমাণ বেশি থাকে তখন এটি খুবই ভালোভাবে ছড়াতে পারে। এলুভিয়াল সয়েল, ল্যাটেরিটিক অ্যান্ড এলুভিয়াল সয়েল, যে বালি জাতীয় বা পলি জাতীয় মাটি যদি হয় তাহলে দেখা যায় যে সেখানে তারা খুব ভালোভাবেই ছড়াতে পারে। ওয়াটার লগিং কন্ডিশন, অর্থাৎ দেখা যায় যে আমরা যখন পানি সেচ দিই ধানের জমিতে তখন ওই সময় যদি পানি আটকে থাকে বা আবদ্ধ হয়ে থাকে তখন দেখা যায় পানির মাধ্যমেও তারা খুব সহজে ছড়াতে পারে। নাইট্রোজেন ফার্টিলাইজারের কারণেও তারা দেখা যায় যে খুব দ্রুত ছড়ায়, যে বিশেষ করে যখন ধানের গোছা তৈরি হতে শুরু করে এবং এই গোছাটা যখন বেশি পরিমাণে তৈরি হয় তখন দেখা যায় যে সেই পরিবেশেই তারা সাধারণত আক্রমণ করে বেশি। এবং দেখা যায় যে যেই শস্যগুলা সাধারণত ছায়াযুক্ত স্থানে, আন্ডার শেড, ছায়াযুক্ত স্থানে জন্মায় তাদের মধ্যেও এটার বিস্তার হয় বেশি। প্রুনিং অফ লিভস এট দ্য টাইম অফ ট্রান্সপ্লান্টিং, তখন আমরা ধানের চারা লাগাই সেই সময় যদি ধানের চারা আর পাতা কাটা হয় বা কিছু পাতা সরানো হয় তখন দেখা যায় এটাকে আমরা প্রুনিং অফ লিভস বলে থাকি। সেই সময় দেখা যায় যে ব্যাকটেরিয়া খুব ভালোভাবে ছড়াতে পারে এবং সেই কারণে ট্রান্সমিশন বেশি হলে রোগের পরিমাণটা অধিক উদ্ভিদ বা অধিক ধান দেখা যাবে যে আক্রান্ত হয়। Disease symptoms: 1. Appearance of dull greenish water soaked or yellowish spots 5 to 10 millimeter in length on the leaf towards the tip or margins, leading to tip or marginal dying. Infection extends sometimes to the leaf sheath. এখানে যে বিষয়টি বলা হয়েছে যে যখন দেখা যায় যে প্রাইমারি স্টেজে থাকে তখন একটা এরকম ডাল গ্রিনিশ হালকা সবুজ একটা আমরা অবস্থা দেখি এবং এখানে দেখা যায় যে ওয়াটার সোপ, পানির মতন ফোঁটা ফোঁটা পানির মতন তৈরি হয় বা ইয়েলোইশ স্পটস বা হলুদাভ বিন্দুর মতো তৈরি হয়। এগুলোর দৈর্ঘ্য সাধারণত 5 থেকে 10 মিলিমিটার হতে পারে এবং সাধারণত দেখা যায় যে পাতার উপরে, পাতার শীর্ষে বা কিনারার দিকে এগুলো বেশি সৃষ্টি হয় এবং সেটা দেখা যায় যে এইটার কারণে দেখা যায় যে পাতাগুলো আস্তে আস্তে মরতে শুরু করে এবং এগুলো কখনো কখনো লিফ শীট, অর্থাৎ পাতার গোড়ার দিকে যে আবরণ থাকে, পত্র যে বৃন্ত থাকে সেগুলার দিকে দেখা যায় যে উপপত্র আর কি, যেটা পাতাটাকে ঢেকে রাখে এটাকে আমরা লিফ শীট বলে থাকি, সেটাও দেখা যায় যে এই আক্রান্ত হতে পারে। 2. Later several lesions coalesce to form straw brown large lesions or blighted portions. তো এখানে পরবর্তীকালে আমরা দেখি যে এই যে দাগগুলা থাকে এই দাগগুলা দেখা বা ক্ষত স্থানগুলা একটা আরেকটার সাথে একত্রিত হয়ে এটা একটা খড় কালার বা বাদামি কালারের একটা ক্ষত স্থান সৃষ্টি করে থাকে। এটাকে আমরা ব্লাইটেড বা ধসা, মানে হচ্ছে যে অনেকটা ছাই জাতীয় বা ছাই কালারের একটা রং তৈরি করে এরা আর কি। 3 নাম্বার যেটা দেখি দেয়, ইনার মার্জিন অফ দ্য লিফ বিকামস রেগড অর ওয়েভি। দেখা যায় যে এই যে আক্রান্ত স্থানের যে কিনারাগুলা থাকে সেই কিনারাগুলা সাধারণত ঢেউ খেলানো বা কুঞ্চিত কুঁচকে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি করে। 4. Small droplets of bacterial ooze, pale amber in color, are found on the affected portions.
অর্থাৎ এই আক্রান্ত স্থানগুলোর মধ্যে আমরা ছোট ছোট ড্রপলেটস বা বিন্দুর মতো ফোঁটার মতো দেখি, এবং এগুলো হচ্ছে মূলত ব্যাকটেরিয়াল ওজ, অর্থাৎ এই ব্যাকটেরিয়াগুলা পাতার ভিতর থেকে এই পানির মধ্যে বের হয়ে আসে, এবং এটার কালারটা হচ্ছে অনেকটা পেল এম্বারের মতো বলা হয়, যে পুঁতির কমলা রঙের পুঁতির দানার মতো একটা কালার তৈরি করে। 5. Infections occur during August to September, অর্থাৎ এই রোগটা সাধারণত অগাস্ট থেকে সেপ্টেম্বর মাসের দিকেই বেশি দেখা যায়। Now we discuss control methods. 1. Practice of field sanitation such as removing weed host, rice straws, ratoons, new shoot or sprout, and volunteer seedlings. অর্থাৎ আমরা এই রোগটাকে প্রাথমিকভাবে এই রোগটা থেকে কিভাবে মুক্তি পেতে পারি সেই উপায়টা হচ্ছে যে ফিল্ড স্যানিটেশন বলা হয়েছে। মাঠকে বা আবাদি জমিকে অবশ্যই জীবাণুমুক্ত বা ব্যাকটেরিয়া মুক্ত রাখার জন্য আমাদের কতগুলো পদক্ষেপ নিতে হবে। এর মধ্যে যে বিষয়গুলো রয়েছে, যে রিমুভিং উইড হোস্ট, অর্থাৎ যে আগাছাগুলোর মধ্যে ব্যাকটেরিয়া টিকে থাকতে পারে সেই আগাছাগুলোকে আমাদের এখান থেকে সরিয়ে ফেলতে হবে, নির্মূল করতে হবে। রাইস স্ট্রস, এখানে যে খড়গুলা থাকে মাঠের মধ্যে, দেখা যায় যে ধান নিয়ে আসার পরে কিছু খড় মাঠের মধ্যে রয়ে যায়, সেগুলোকে রাইস স্ট্র বলা হয় সেগুলো। রেটুনস, অর্থাৎ যেগুলো দেখা যায় যে কাটা জায়গা থেকে বা যে ধান গাছগুলো আমরা কেটে ফেলি সেগুলোর গোড়ার থেকে আবার নতুন নতুন নিউ শুট বা স্প্রাউট তৈরি হতে পারে, মুকুল তৈরি হতে পারে, সেগুলো আমাদেরকে উপড়ে ফেলতে হবে বা নির্মূল করতে হবে। ভলান্টিয়ার সিডলিংস, এবং যে চারাগুলো আমরা লাগাবো সেই চারাগুলো আমাদেরকে পরিচর্যা করতে হবে। টু মেনটেন শ্যালো ওয়াটার ইন নার্সারি বেডস, অর্থাৎ আমরা যেখানে এই ধানের চারা সৃষ্টি করে থাকি, অর্থাৎ ধানের বীজ থেকে চারা তৈরি করা হয়, সেগুলোকে আমরা নার্সারি বেড বা বীজতলা বলে থাকি। সেইখানে যাতে পানির পরিমাণ সবসময় কম থাকে, শ্যালো ওয়াটার, অর্থাৎ অগভীর পানি থাকে সেখানে, এবং পাশাপাশি যাতে খুব কম পানি থাকে সেই বিষয়টা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। 3. প্রোভাইড গুড ড্রেনেজ ডিউরিং সিভিয়ার ফ্লাডিং, অর্থাৎ যখন বন্যা হয়, বন্যার কারণে বা অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সেই এলাকা যখন নিমজ্জিত হয়ে যায় বা ডুবে যায়, তখন দেখা যায় যে সেইখানে যাতে পানি পরবর্তীকালে দাঁড়িয়ে না থাকে বা জলাবদ্ধতার সৃষ্টি না হয় সেটি আমাদেরকে নিশ্চিত করতে হবে। প্লোয়িং আন্ডার রাইস স্টাবল অ্যান্ড স্ট্র ফলোইং হারভেস্ট, যখন পরবর্তী বছর আমরা নতুন করে আবার ধানের চাষ করব সেই সময়টাতে দেখা যায় যে এইটা যখন আমরা এই জমিটা কর্ষণ করব তখন সেইখানে যে ধানের যে গোড়াগুলো রয়ে যায় বা খড়গুলা রয়ে যায় সেগুলো যাতে না থাকে, এই জন্য একটু গভীর থেকে আমাদেরকে মাটি কর্ষণ করতে হবে। 5. প্রপার অ্যাপ্লিকেশন অফ ফার্টিলাইজার স্পেশালি নাইট্রোজেন, যে আমরা জানি যে নাইট্রোজেন সার যখন একেবারে চারা অবস্থায় বা গোছা তৈরি অবস্থায় যদি আমরা বেশি পরিমাণে নাইট্রোজেন দেই তখন দেখা যায় যে এই ধানের চারাগুলা খুব সহজে আক্রান্ত হয়। সেই জন্য এই সময়টাতে নাইট্রোজেনের মাত্রাটা আমাদেরকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। প্রপার প্লান্ট স্পেসিং, যে চারা রোপণের ক্ষেত্রে চারাগুলা যাতে একটা নির্দিষ্ট দূরত্বে রোপণ করা হয় সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। ইউজ অফ রেজিস্ট্যান্ট ভ্যারাইটিস সাচ এস মালা, বিপ্লব, আশা, B11, B29, B11 and BR29 etc. অর্থাৎ এখানে আমাদেরকে ধানের কিছু জাত রয়েছে যেগুলা এই ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করতে পারে, এগুলোকে রেজিস্ট্যান্ট ভ্যারাইটি বলা হয়েছে। এগুলোর মধ্যে মালা, বিপ্লব, আশা এগুলো ছিল, এবং এখন আরো অনেক নিত্য নতুন ভ্যারাইটি আসছে। সেই ভ্যারাইটিগুলো যদি আমরা আবাদ করি তাহলে এই রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। ফ্যালো ল্যান্ড অ্যান্ড অ্যালাউ টু ড্রাই, অর্থাৎ কিছুদিন এই জমিটাকে ফেলে রাখতে হবে যাতে একটা বিরতি কাল তৈরি হয় এবং আমরা এই মাঠটাকে শুকাতে দিই। অর্থাৎ ভিজা মাটিতে ব্যাকটেরিয়া খুব সহজেই অবস্থান করতে পারে, কিন্তু মাটিটা যখন শুকিয়ে যায় তখন এই ব্যাকটেরিয়াগুলা সেখান থেকে নির্মূল হয়ে যায়। 9. Seed treatment with bleaching powder 100 microgram per ml and zinc sulfate 2%, অর্থাৎ আমরা বীজগুলা রোপণ করার পূর্বে বীজতলায় লাগানোর পূর্বে সিড ট্রিটমেন্ট করতে পারি। সেটা করতে গেলে আমাদেরকে এগুলোকে ব্লিচিং পাউডার দিয়ে 100 মাইক্রোগ্রাম প্রতি ml তরল পদার্থের মধ্যে 100 মাইক্রোগ্রাম ব্লিচিং পাউডার দিয়ে এবং জিঙ্ক সালফেট 2%, অর্থাৎ 98%
পানি যদি হয় তাহলে তার মধ্যে 2% জিঙ্ক সালফেট থাকবে। Next we discuss cholera, an infectious disease causing watery diarrhea, lead to dehydration and even death. অর্থাৎ কলেরা হচ্ছে এরকম একটা রোগ যেটাকে আমরা ডায়রিয়ার সাথে তুলনা করি, এটাকে ওয়াটারি ডায়রিয়া বলা হচ্ছে। ডায়রিয়াটা নিজেই ওয়াটারি, এখানে একই রকম সিমটম দেখা যায় বা একই রকম লক্ষণ দেখা যায়, এবং এটার মাধ্যমে যে মূল সমস্যাটা সেটা হচ্ছে ডিহাইড্রেশন, অর্থাৎ পানি শূন্যতা সৃষ্টি করে, এবং এই পানি শূন্যতার মাত্রা যখন অনেক অত্যধিক হয়ে যায় তখন রোগীর মৃত্যু হতে পারে। It is caused by eating food or drinking water contaminated with a bacterium called Vibrio cholerae. অর্থাৎ এই রোগটা সৃষ্টি হয় কিসের মাধ্যমে, যে খাবার এবং আমাদের যে পানীয় জল সেগুলা যদি একটা নির্দিষ্ট ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত থাকে বা সেই পানির মধ্যে বা খাবারের মধ্যে যদি ভিব্রিও কলেরি থাকে তাহলে কলেরা রোগটা খুব সৃষ্টি হয়ে থাকে। It is common like carved 1 to 5 micromillimeter height and 0.5 to 0.6 micrometer wide, having one flagellum, gram negative. অর্থাৎ এই ব্যাকটেরিয়াগুলো দেখতে অনেকটা কমা আকৃতির, বাংলা কমা চিহ্নের মতো বা ইংরেজি কমা চিহ্নের মতো কার্ভ, এটার সামান্য একটু বাঁকানো অবস্থা থাকে। এটার দৈর্ঘ্য হচ্ছে 1 থেকে 5 মাইক্রোমিটার এবং প্রস্থ হচ্ছে 0.5 থেকে 0.6 মাইক্রোমিটার, এবং এদের একটা ফ্লাজেলা আসছে এবং এরা হচ্ছে গ্রাম নেগেটিভ। দিস ইজ ডিসকভার্ড বাই রবার্ট কচ এটি আবিষ্কার করেছিলেন। It affects about 3 to 5 million people and causes more than 1 lakh deaths each year. এটি প্রায় 3 থেকে 5 মিলিয়ন লোকে সংক্রমণ করে থাকে এবং এদের মধ্যে প্রায় প্রতি বছর 1 লাখ লোকের মৃত্যু হয়ে থাকে। তার সেই হিসাবে আমরা এটাকে একটা ভয়াবহ রোগ হিসাবে চিহ্নিত করতে পারি। Most common in places with poor sanitation, crowding, war and famine. অর্থাৎ এই সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যায় যেখানে পুয়ার স্যানিটেশন, অর্থাৎ যেখানে পানির ব্যবহার বা পানির যে বিষয়টা, উৎসটা, এগুলো দেখা যায় যে বিশুদ্ধ থাকে না বা ভালো থাকে না। ক্রাউডিং হচ্ছে যে এলাকাতে জনগণের সমাবেশ বেশি, লোকজন বেশি থাকে, সেইটাকে আমরা ক্রাউডিং এলাকা বলে থাকি। এবং যুদ্ধ এবং দুর্ভিক্ষ এই এলাকাগুলোতে সাধারণত কলেরার প্রকোপ বেশি দেখা যায়। কমন লোকেশনস ইনক্লুড পার্টস অফ আফ্রিকা, সাউথ এশিয়া অ্যান্ড ল্যাটিন আমেরিকা। অর্থাৎ এই রোগটা আমরা সবচেয়ে বেশি দেখি আফ্রিকার একটা অংশে, সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়া এবং ল্যাটিন আমেরিকাতে কলেরার প্রকোপটা অনেক বেশি দেখা যায়। Symptoms and signs of cholera: watery diarrhea containing flakes of whitish material size of pieces of rice. এখানে দেখা যায় যে যখন যে মলটা আসে বা পায়খানা আসে, সেই পায়খানার মধ্যে কিছু গুড়ি গুড়ি বিষয় থাকে, হোয়াইটিশ ম্যাটেরিয়াল অর্থাৎ সাদা সাদা গুড়ির মতন থাকে। এগুলোর আকৃতি বলা হচ্ছে সাইজ অফ পিসেস অফ রাইস, অর্থাৎ চালের গুঁড়ার মতন এরকম কিছু উপাদান আমরা পায়খানার মধ্যে দেখতে পাই। টার্মড অ্যাজ রাইস ওয়াটার স্টুল অ্যান্ড স্মেলস ফিশি। এগুলোকে যে পায়খানার মধ্যে যে উপাদানগুলো দেখা যায় সেগুলোকে রাইস ওয়াটার স্টুল বলা হচ্ছে, যে এই চালের গুঁড়া প্লাস পানির একটা মিশ্রিত স্টুল তৈরি হয় বা পায়খানা তৈরি হয়, এবং এটার গন্ধটা হচ্ছে অনেকটা মরা মাছের মতো, ফিশি বলা হয়েছে। হাই লেভেল অফ ডায়রিয়াল ফ্লুইড 250 সিসি পার কেজি, অর্থাৎ এইটা কেজিটা হচ্ছে পার কেজি হচ্ছে একটা ব্যক্তির ওজনের তুলনায় ডায়রিয়াল ফ্লুইডটার পরিমাণ কিরকম হবে, যে বলা হয়েছে যে 250 সিসি কিউবিক ঘন সেন্টিমিটার। Another symptoms are vomiting, rapid heartbeat, loss of skin elasticity, dry mucous membranes, low blood pressure, thirst, muscle cramps. অন্যান্য লক্ষণগুলোর মধ্যে দেখি যে ভমিটিং হচ্ছে বমি বমি ভাব হতে পারে, রেপিড হার্টবিট অর্থাৎ হার্টবিট বা হৃদস্পন্দন অনেক বেড়ে যায়, লস অফ স্কিন ইলাস্টিসিটি যে চামড়ার যে টান টান ভাব সেটা নষ্ট হয়ে যায়, ড্রাই মিউকাস মেমব্রেনস যে আমাদের কোষ ঝিল্লি যেটা আছে সেগুলোর শুকিয়ে যায় বা এগুলোর উপরে যে মিউকাস পিচ্ছিল যে আবরণটা থাকে সেগুলো শুকিয়ে যায়, লো ব্লাড প্রেশার অর্থাৎ ব্লাড প্রেশার কমে যেতে পারে, থার্স্ট তৃষ্ণা, পানির তৃষ্ণা তৈরি হবে, মাসল ক্রাম্পস মাংসপেশি যেটা আছে সেটা কুঁচকে যেতে পারে বা সংকুচিত হতে পারে।
Another symptoms are restlessness or irritability, especially in children. যে বাচ্চাদের মধ্যে দেখা যায় তাদের মধ্যে প্রচুর অস্থিরতা বা ইরিটেবিলিটি দেখা যায়। ডিহাইড্রেশন ক্যান লিড টু শক অ্যান্ড ডেথ, অর্থাৎ এটার মাত্রা যদি অনেক বেশি হয়ে যায়, যখন পানির পরিমাণ অনেক কমে যায়, তখন সেটা শক অর্থাৎ এক ধরনের খিঁচুনি বা এই ধরনের অবস্থা সৃষ্টি করে এবং তার ফলে দেখা যায় যে শেষ পর্যন্ত রোগী মারা যেতে পারে। Causes and transmission of cholera. Vibrio cholerae has many serotypes. The O groups O1 and O139 produces enterotoxin named choleragen, causing severe symptoms. যে ভিব্রিও কলেরার মধ্যে অনেকগুলা সেরোটাইপস রয়েছে বা জাত রয়েছে, সেগুলোর মধ্যে যেটাকে ও গ্রুপ বলা হয়েছে, এর মধ্যে দুইটা সেরোটাইপস রয়েছে O1 এবং O139। এরা দেখা যায় যে এন্টেরোটক্সিন তৈরি করে থাকে বা বিষ তৈরি করে থাকে। এই বিষটার আলাদা একটা নাম হচ্ছে কলেরাজেন, এবং এটার কারণে দেখা যায় যে এটার মধ্যে মারাত্মক লক্ষণগুলা সৃষ্টি করে থাকে। The enterotoxin extracts water and electrolytes from the body and pumped into intestinal lumen. এরা দেখা যায় যে আমাদের দেহকোষগুলোর থেকে পানি এবং ইলেকট্রোলাইটস গুলাকে বের করে দেয় এবং সেটাকে নিয়ে আসে কোথায়? ইন্টেস্টাইনাল লুমেন, অর্থাৎ ক্ষুদ্রান্তের যে ফাঁকা জায়গা আছে সেই গহ্বরের মধ্যে নিয়ে আসে, এবং সেগুলোর মাধ্যমে দেখা যায় যে পানি এবং ইলেকট্রোলাইটস গুলা শরীর থেকে বের হয়ে যায়। ভিব্রিও কলেরি is transmitted by contaminated water and food, অর্থাৎ এই ভিব্রিও কলেরি মূলত ছড়ায় কিভাবে? যে দূষিত কন্টামিনেটেড পানি এবং খাবারের মাধ্যমে এটা ছড়িয়ে থাকে। Common sources of transmission include municipal water supplies, ice made from municipal water, foods and drinks sold by street vendors, vegetables grown with water containing human wastes, raw and undercooked fish and seafood. অর্থাৎ আমরা দেখি যে স্বাভাবিকভাবে বা সাধারণভাবে বিভিন্ন যে উপায়গুলো রয়েছে ট্রান্সমিশনের বা বিস্তারের, কলেরার জীবাণু কিভাবে বিস্তার লাভ করে, তার মধ্যে আমরা দেখি যে পৌরসভা মিউনিসিপাল ওয়াটার, যে পৌরসভার যে পানি সরবরাহ লাইন, সেই লাইনের মাধ্যমে বা পানির মাধ্যমে এগুলো ছড়ায়। আইস মেড ফ্রম মিউনিসিপাল ওয়াটার ব্যবহার করে বা পৌরসভার সরবরাহকৃত যে পানি আছে সেই পানি ব্যবহার করে যদি কেউ আইসক্রিম তৈরি করে, সেই আইসক্রিমের মাধ্যমে এটা ছড়াতে পারে। ফুডস অ্যান্ড ড্রিঙ্কস সোল্ড বাই স্ট্রিট ভেন্ডর্স, অর্থাৎ রাস্তাঘাটে যেসব হকাররা খাবার বা পানি সরবরাহ করে বা বিভিন্ন ধরনের ড্রিঙ্কস সরবরাহ করে, তাদের মাধ্যমে এটা ছড়াতে পারে। ভেজিটেবল গ্রোন উইথ ওয়াটার কন্টেনিং হিউম্যান ওয়েস্টেস, অর্থাৎ এই যে মানুষের যে বর্জ্য, এই বর্জ্য মিশ্রিত পানির সাহায্যে যদি কোনো সবজির বাগান করা হয় বা সবজির ক্ষেত করা হয়, সেটার মাধ্যমেও দেখা যায় যে এই রোগটা ছড়াতে পারে। র অ্যান্ড আন্ডারকুক ফিশ অ্যান্ড সি ফুড, অর্থাৎ আমরা যদি কোনো মাছ বা সামুদ্রিক যেসব খাবারগুলো আছে, মাছ আছে, এগুলা যদি আমরা দেখা যায় যে কাঁচা বা সামান্য সিদ্ধ করা অবস্থায় আমরা খাই, তার মাধ্যমেও এই রোগটা ছড়াতে পারে। ট্রিটমেন্ট অ্যান্ড প্রিভেনশন অফ কলেরা, ওরাল রিহাইড্রেশন সল্ট ORS কন্টেনিং গ্লুকোজ অ্যান্ড ইলেকট্রোলাইটস, অর্থাৎ আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি সেটাকে OR স্যালাইন বলা হয়ে থাকে, ওরাল স্যালাইন। তো এটার মধ্যে প্রচুর পরিমাণে গ্লুকোজ এবং ইলেকট্রোলাইটস থাকে, যার কারণে প্রাথমিক চিকিৎসার জন্য এটাই ব্যবহার করা হয়। ইন্টারভেনাস IV ফ্লুইড ফর সিভিয়ার সিমটমস, যে যাদের ক্ষেত্রে দেখা যায় যে যারা খুব সহজে মুখের মাধ্যমে ORS গ্রহণ করতে পারে না, তাদের বেলায় দেখা ইন্টারভেনাস বা শিরার মাধ্যমে তাদেরকে ইনজেকশন দেওয়া হয়, এবং এটা এই স্যালাইনটা তাদেরকে ইনজেকশনের মাধ্যমে শিরার মধ্যে প্রবেশ করানো হয়। ফর সিভিয়ার কলেরা ইনফেকশনস, সাম অ্যান্টিবায়োটিক্স সাচ এজ টেট্রাসাইক্লিন, doxycycline, furazolidine, erythromycin or ciprofloxacin are used. এটা সাধারণত অ্যান্টিবায়োটিক সাধারণত নরমাল যে রোগীদের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় না, এটা খুব সীমিত ক্ষেত্রে দেখা যায় যে যাদের অবস্থা খুবই নাজুক থাকে, তাদের বেলায় এই ধরনের কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে ভালো ফলাফল পেতে পারে বা পাওয়া যেতে পারে। Two oral cholera vaccines are available, Dukoral SBL vaccines and another is
সাঞ্চল, শান্তা বায়োটেক ইন ইন্ডিয়া। দুইটা ভ্যাকসিন বা টিকা আমরা দেখি প্রচলিত রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ডুকোরাল, এটা এসবিএল ভ্যাকসিন কোম্পানির, আর একটা হচ্ছে সাঞ্চল, যেটা শান্তা বায়োটেক ইন ইন্ডিয়া। তো এটার মধ্যে দুইটা, প্রথম যেটা আছে ডুকোরালটা, এটা অলরেডি হু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত হয়েছে, কিন্তু সাঞ্চল সেটা এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি, তবে এটা ইন্ডিয়াতে ব্যবহার হয়ে আসছে। Prevented by using boiled water with all kinds of work such as food making, teeth brushing, bathing, dish and utensil washing, etc. অর্থাৎ আমরা এই রোগটাকে কিভাবে প্রতিরোধ করতে পারি, যত কাজই করি না কেন আমাদেরকে অবশ্যই বিশুদ্ধ পানি বা বয়েলড ওয়াটার ব্যবহার করতে হবে সকল কাজের জন্য, যেমন খাবার রান্না করা, ফুড মেকিং, টিথ ব্রাশিং, দাঁত ব্রাশ করার জন্য, বাথিং, গোসল করার সময় আমাদের এগুলো ব্যবহার করা উচিত, ডিশ অ্যান্ড ইউটেন্সিল ওয়াশিং, আমরা যখন খাবারের যে উপকরণগুলো আছে, ডিশ আছে, প্লেট আছে, বিভিন্ন ধরনের উপকরণগুলা, এগুলো আমরা ভালো করে এই বয়েলড ওয়াটার বা বিশুদ্ধ পানি দিয়ে আমাদেরকে ধুয়ে নিতে হবে। থ্যাঙ্কস টু রিমেন উইথ মি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট।